বের হয়ে আসলো। জায়ান ওয়াশরুমের সামনেই দাঁড়িয়েছিল। দরজা খোলার আওয়াজে সেদিকে তাকালো। সদ্য স্নান করা স্নিগ্ধ মুখটা দেখে মুগ্ধ জায়ান। হিজাবে আবৃত ছোট্ট মুখটা ভীষণ পবিত্র আর আদরে দেখাচ্ছে। জায়ান নরম গলায় বলে, যাও, আলমারির বাম সাইডে জায়নামাজগুলো আছে, সেগুলো বিছাও, আমি উজু করে আসছি। আরবি মাথা দুলালো। তারপর গিয়ে জায়ানের কথা মতো সব করলো। ততক্ষণে জায়ান অজু করে এসে পড়েছে। দুজন একসাথে নামাজ আদায় করলো। নামাজ আদায় করা শেষ হলে জায়ান আরবির মাথায় হাত রেখে দোয়া পড়ল। তারপর ফু দিয়ে দিল। এরপর জায়ান উঠে গেল। জায়ান উঠতেই আরবি সুন্দরভাবে জায়নামাজগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিল। তারপর চুপচাপ দাঁড়িয়ে রইল আরবি। এখন কি করবে? এই লম্বা হিজাবটা কি খুলে ফেলবে? কিন্তু এটা খুলে যে সব দৃশ্যমান হয়ে যাবে জায়ানের সামনে, তখন কি করবে আরবি? কিন্তু আরবি কিছুই করতে হলো না। জায়ান নিজে এগিয়ে আসলো, হাত বাড়ালো আরবির দিকে। আরবি চোখ বন্ধ করে নিল। জায়ান নিজ দায়িত্বে আরবির হিজাবটা খুলে ফেলল। সাথে সাথে জায়ানের হাত ফসকে সেটা ফ্লোরে পড়ে গেল। জায়ান স্থির নয়নে আরবির দিকে তাকিয়ে। এই শাড়িতে যে মেয়েটাকে এত মারাত্মক আবেদনময়ী লাগবে কল্পনাও করেনি জায়ান। আরবি নারী দেহে আকর্ষণীয় অংশগুলো পুরোপুরি দৃশ্যমান। এই পাতলা ফিনফিনে জর্জেট শাড়ি তা আবৃত করতে ব্যর্থ। জায়ান ঘন ঘন শ্বাস ফেলেই এগিয়ে আসলো আরবির কাছে। আরবির হাত ধরে ওকে নিজের কাছে টেনে আনলো। আরবি মৃদু কেঁপে উঠল। জায়ান ব্যাকুল কণ্ঠে আকুলতা নিয়ে বলে উঠল, তুমি কি জানো মেয়ে, তুমি আবেদনময়ী, তুমি মায়াবতী, তুমি সুন্দরী, তুমি সৌন্দর্যের ফুল নগরী। আমি সেই নগরের নাগরিক, আমি সেই পথে হেঁটে যাওয়া লাভারিস প্রেমিক। আজ সেই প্রেমিককে কি তুমি গ্রহণ করবে? আমার হবে তুমি কাঠগোলাপ। আকাশে আজ ঘন কালো মেঘ জমেছে। বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। শস্য বাতাসের ধ্বনিতে মুখরিত চারপাশ। একটু পরেই প্রচণ্ড শব্দ তুলে অঝরে বৃষ্টি নামল। বৃষ্টির পানিগুলো ভূপৃষ্ঠে এসে পড়ায় চমৎকার শব্দ তৈরি হচ্ছে। বাতাসের দাপটে কক্ষের সাদা পর্দা দাপাদাপি করছে। সেই সাথে একে একে কক্ষে জ্বালানো ক্যান্ডেলগুলো নিভে গেল। চারপাশে খুটখুটে অন্ধকারে ছেয়ে গেল। এমনিতেই মৃদু ভয় আর উত্তেজনায় আরবির নরম দেহটা কেঁপে কেঁপে উঠছিল। এখন এই আধারে ছেয়ে যাওয়া কক্ষে যেন তা আরও বেড়ে গেল। কানে বেজে চলেছে জায়ানের বলা সেই বাক্যগুলো। তুমি আমার হবে কাঠগোলাপ। এত সুন্দরভাবে ভালোবাসা মাখিয়ে কেউ আহ্বান করলেই তাকে কি ফিরিয়ে দেওয়া যায়? চায় না তো। অন্তত এতটা পাষণ্ড হৃদয়ের তো আরবি কখনোই না। তার উপর সেই মানুষটা ওর স্বামী, ওর সারা জীবনে পথ চলার সঙ্গী। তার কাছে তো নিজেকে বিলিয়ে দেওয়া ওর কর্তব্য। আর এই মানুষটা তো ওকে পাগলের মতো ভালোবাসে। তার ভালোবেসে তার ভালোবেসে বাড়িয়ে দেওয়া হাত দুটো আরবি কিভাবে ফিরিয়ে দেয়? ওই ভরসাযোগ্য নিরেট হাত জোড়া যে ছেড়ে দেওয়ার নয়, বরং আরো শক্ত করে আঁকড়ে ধরতে হবে। এতটাই শক্ত করে যে এই জীবনে যেন তাদের কেউ আলাদা করতে না পারে। মানুষটা ওর স্বামী, আর ওর উপর সম্পূর্ণ অধিকার আছে তার। নিজের রূপ, এই লাবণ্য সব কিছু আগলে রেখেছিল, যাতে সঠিক সময়ে সঠিক মানুষটাকে তার আমানত তার হাতে তুলে দিতে পারে। ভাবনাগুলো কাটিয়ে আরবির বজ্রপাতের শব্দে, বজ্রপাতের আলোতে পুরো কক্ষ আলোকিত হলো। আরবির সম্মুখে তাকিয়ে দেখে জায়ান অদ্ভুত অন্যরকম দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আরবির দিকে। আরবি যেন ওই দু চোখের নেশায় ডুবে গেল। সম্মোহিনী দৃষ্টিজোড়া যেন আরবির সম্পূর্ণ দেহকে জমিয়ে ফেলেছে। নড়চড় করার শক্তিটুকুও যেন নেই। আবারও অন্ধকার হলো চারপাশ। অন্ধকারের মাঝে আরবি শীতল হাতে স্পর্শ পেল ওর কোমরে, যা খুব গভীরভাবে ওকে ছুঁয়ে দিচ্ছে। আরবি চোখজোড়া শক্ত করে বন্ধ করে নিল। ওর নরম গালে কয়েকটা হাতে স্পর্শ পেল। আরবির মুখটা একটুখানি উপরে তুলল জায়ান। মোলায়েম কণ্ঠে শুধালো, তোমাকে পূর্ণরূপে নিজের করে চাইছি কাঠগোলাপ। তুমি কি আমার এই আহ্বান গ্রহণ করবে? এই গোটা আমিটাকে তোমার জিম্মায় তুলে দিতে চাই আজ। আরবি আর সহ্য করতে পারল না। ভয়ঙ্কর ভালোবাসা মাখানো এই আবদার উপেক্ষা করতে পারল না। আরবি এক ঝটকায় শক্ত করে ঝুলিয়ে ধরল জায়ানকে। আরবি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি তো আপনারই। আর বলতে পারল না আরবি। ওর নরম মুখটা গুজে দিল জায়ানের বক্ষে। জায়ান দুহাতে শক্ত করে জড়িয়ে নিল নিজেকে সাথে। সময় কাটল কিছুক্ষণ।
জান এবার ছেড়ে দিল আরাবিকে। আরাবি মাথা নিচু করে আছে। জান আরাবি চিবুকে স্পর্শ করে ওর মাথাটা উঁচু করলো। বজ্রপাত হাওয়ায় ক্ষণে ক্ষণে কক্ষ আলোকিত হচ্ছে। এতে যেন আরাবিকে আরও মায়াময় লাগছে। জান আরাবির কপালে চুমু খেলো। আরাবি জানের কাঁধ খামছে ধরল। জান আরাবির নরম গাল জোড়ায় অধৈর্যরা ছোয়ালো। অধৈর্যরা দিয়ে স্লাইড করতে করতে আরাবির গলদেশে নেমে আসতো জায়ান। সেখানে টুকরো টুকরো ভালোবাসার আবেশ দিতে লাগলো। জায়ানের ছোঁয়া যত তীব্র হচ্ছে, আরাবি খামচে ধরা হাত জোড়া ততটাই শক্তি প্রয়োগ করছে। জায়ানের কাঁধে মনে হয় আরাবির হাতের নখগুলো ডেবে গিয়েছে, কিন্তু জায়ানের সেদিকে হুঁশ নেই। সে তো এখন মত্ত অবস্থায় আছে তার কাঠগোলাপের মাঝে। প্রগাঢ় ভালোবাসার সহিত আদরের স্পর্শে ভরিয়ে তুলছে আরাবির নরম ছোট্ট দেহখান। জায়ানের লাগামহীন স্পর্শ আর বেসামাল অধর ছোঁয়ায় যেন আরাবির শরীরের সব শক্তি লোপ পেয়েছে। একসময় পড়ে যেতে নেয় আরাবি। জায়ান দ্রুত সামলে নেয় আরাবিকে। আরাবি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জায়ান ফিসফিস করে বলে, The night is still too long, my love. জায়ান হাত বাড়ালো আরাবির শাড়ির আঁচলে। একে একে শাড়ির প্রতিটি ভাঁজ সরালো আরাবির দেহ হতে। শাড়িটা ঠাঁই হলো কক্ষের এক কোণে। জায়ানের পরিহিত টি শার্টও ছিটকে পড়ল একসময়। জায়ান এগিয়ে আসলেও আরাবির কাছে ধপ করে পাজা করে তুলে নেয় তার শুভ্রময়ী কাঠগোলাপকে। বিছানায় এনে এমনভাবে শোয়ায় আরাবিকে যেন একটু জোর প্রয়োগ করলে মেয়েটা ব্যথা পাবে। জায়ান ঘরের ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল। এরপর জায়ান অস্থির হয়ে এগিয়ে আসলেও আরাবির কাছে। জায়ান কাছে আসতেই আরাবির মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। ঘন ঘন শ্বাস নিয়ে বলল, লাইট জ্বালালেন কেন? জায়ান আরাবির উপরে আধশোয়া হলো। আরাবির হাতের আঙ্গুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল গুজে দিল। তারপর সেটা ঠোঁটের কাছে নিয়ে চুমু খেলো। বলল, তোমার লজ্জা মাখা মুখটা দেখে একদম মিস করতে চাই না আমি। প্লিজ। আরাবির ঠোঁটের উপরে আঙ্গুল ছোঁয়ালো জায়ান। ধীর আওয়াজে বলল, কোনো কথা নয়, এখন শুধু ভালোবাসাবাসি হবে। তুমি আমার হবে, আমি তোমার হব। চুপচাপ আমায় আঁকড়ে ধরো আরাবি। জায়ান নিজে আরাবির হাত দুটো ওর গলায় এনে রাখলো। আরাবি এবার জায়ানের গলা জড়িয়ে ধরল। আরাবির ছটফটানো দেখে যেন জায়ান আরও দিশেহারা হলো। আর অপেক্ষা করলো না। অবশেষে কাঙ্ক্ষিত সময়টা আসলো। আমার দিকে তাকাও আরাবি। জায়ান আরাবির অধরে অধর ছোঁয়ালো। আরাবি ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। খামচে ধরল জায়ানের ঘাড়। জায়ান শব্দ করে 2-3টে চুমু খেলো। তারপর সরে আসলো। আরাবির চোখ জোড়া বন্ধ। জায়ান শীতল কণ্ঠে বলে, আরাবি নিভু নিভু চোখে তাকালো। জায়ান ওই চোখ জোড়া দেখে আরও পাগল প্রায় হলো। আরাবিকে শক্ত করে জড়িয়ে ধরল। আরাবির গলার ভাঁজে লাগামের স্পর্শে মেয়েটাকে অস্থির করে তুলছে জায়ান। সেভাবে একসময় ফিস ফিস করে বলল, The innocent look in your eyes is driving me crazy. কাজটা শেষ করে আবারও আরাবির অধরে অধর ছোঁয়ালো জায়ান। দীর্ঘ চুম্বনে লিপ্ত হলো তারা। বাহিরে ঝড়ো হাওয়া বইছে, সেই সাথে বাড়ছে ওদের ভালোবাসার তীব্রতা। একে অপরের মাঝে বিলীন হচ্ছে তারা। আধো আলোকিত কক্ষটায় ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আর ক্ষণে ক্ষণে যন্ত্রণাময় সুখের আর্তনাদে মুখরিত হলো। ভালোবাসার সাগরে হারিয়ে গেল দুজনেই। প্রচণ্ড ঝড়ের পর নতুন সকাল শুরু হলো। আজানের মধুর ধ্বনিতে চারপাশ ছেয়ে গেল। গাছের পাতায় পাতায় জমে থাকা বৃষ্টির জলগুলো ফুটায় ফুটায় পড়ছে। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হলো চারপাশ। সেই শব্দে জায়ানের ঘুম ছুটে গেল। এমনিতেই জায়ানের ঘুম খুব পাতলা। অল্প শব্দ পেলেই সজাগ হয়ে যায় সে, কিন্তু আজ যেন চোখের রাজ্যে ঘুম। আর তা হবেই বা না কেন? ঘুমিয়েছে তো ঘণ্টাখানেক আগে। রাতের কথা ভাবতেই ঠোঁটের কোণে চওড়া হাসি ফুটে উঠল। অবশেষে একে অপরের হয়েছে তারা। কাঠগোলাপকে নিজের করে নিয়েছে জায়ান। বুকের উপর ঘুমিয়ে থাকা ওর স্ত্রীর দিকে তাকালো জায়ান। মেয়েটা কি সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আরাবির মুখের উপর এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল জায়ান। তখনই নজরে আসে আরাবির দেহে ওর দেওয়া ভালোবাসার চিহ্নগুলো। ইস, কালশিটে দাগ পড়ে গিয়েছে জায়গাগুলোতে। জায়ানের অনুশোচনা হলো, মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। ব্যথা যখন ছটফট করছিল তখন জায়ান সরে যেতে চেয়েছিল। বহু কষ্টে নিজেকে দমিয়ে নিয়েছিল,
কিন্তু মেয়েটা তা হতে দেয়নি। নিজেই ভরসা দিয়েছিল জায়ানকে, নিজ ইচ্ছেতেই আঁকড়ে ধরেছিল জায়ানকে। এই মেয়েটাকে জায়ান কি করে ভালো না বেসে থাকবে? আরবের কোমল মুখটা আদুরেভাবে স্পর্শ করলো জায়ান। মেয়েটাকে ঘুম থেকে জাগাতে ইচ্ছে করছে না, কিন্তু এখন যে উঠতে হবে। নতুন জীবনের আরম্ভটা সুন্দরভাবেই হোক। জায়ান ধীর আওয়াজে আরবিকে ডাকতে লাগলো। বউ, ও বউ, এবার ওঠো, একটু কষ্ট করে ওঠো। হুম। শব্দ করে আরবি নড়ে চড়ে উঠল, সাথে সাথে দেহের ব্যথাগুলো যেন চিরবিরিয়ে উঠল। আর্তনাদ করে উঠল আরবি। জান অস্থির হয়ে আরবিকে মুখে নিয়ে ধরফড়িয়ে উঠে বসল। আরবির মাথায় হাত বুলিয়ে দিয়ে কাপা কণ্ঠে বলল, বেশি কষ্ট হচ্ছে জান? আরবি জানের বক্ষে মুখ গুজে মাথা দুলালো। জান শব্দ করে শ্বাস ফেলল। তারপর আরবিকে ছেড়ে দিল। তারপর বিছানা থেকে নেমে দাঁড়ালো। আরবি ছলছল চোখে জানের দিকে তাকালো। জান হাত বাড়িয়ে চোখের জলটুকু মুছে দিল। তারপর আরবিকে এক ঝটকায় করে তুলে নিল। আরবি দুর্বল হয়ে লেপ্টে রইল জানের বক্ষে। জান আরবিকে ওয়াশরুমে নামিয়ে দিল। এরপর ওর গালে হাত রেখে বলে, তুমি ফ্রেশ হতে পারবে নাকি আমি হেল্প করব? আমি পারবো। দুর্বল কণ্ঠ আরবির। ঠিক আছে। জান বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। তারপর আরবি জামা কাপড় নিয়ে ফিরে আসলো। সেগুলো আরবিকে দিতেই আরবি ওয়াশরুমের দরজা আটকে দিল। এবার জায়ান কক্ষে আসলো। সে চাইলেও আরবির সাথেই ফ্রেশ হতে পারত, কিন্তু সেটা করেনি, কার রুমটা গোছাতে হবে। জায়ান ছটপট বিছানা চাদরটা তুলে নতুন একটা চাদর বিছিয়ে নিল। ফুলগুলো বিছানার ঝাড়ুর সাহায্যে আগেই নিচে ফেলে দিয়েছিল। সেগুলো একত্রিত করে ডাস্টবিনে ফেলে দিল। ছড়িয়ে ছিটিয়ে রাখা জামা কাপড়গুলো ক্লথবিনে রেখে দিল। এদিকে ততক্ষণে বেরিয়ে এসেছে আরবি। ভাঙা গলায় প্রশ্ন করলো, এসব আপনি কেন করলেন? আমিই তো করতে পারতাম। জান আরবের কথায় মুচকি হাসলো। ওর কাছে এসে বলল, তোমাকে এত পাকামো করতে হবে না, আমি সব করে দিয়েছি। এখন শুধু একটু কষ্ট করে জায়নামাজগুলো বিছিয়ে নেবেন। আমি ফ্রেশ হয়ে আসছি, একসাথে নামাজ আদায় করব। আরবি আলমারি থেকে জায়নামাজ বের করলো, তা ড্রেসিং টেবিলের এক সাইডে রাখলো। এরপর জায়নের জামা কাপড় বের করে তা জায়নের হাতে দিল। জায়ন সেগুলো নিয়ে চলে গেল ফ্রেশ হতে। আরবি জায়নামাজ বিছিয়ে নিল ততক্ষণে। তারপর সেখানে বসে বসে স্বামীর অপেক্ষা করতে লাগলো। খানিকক্ষণ বাদে জায়ান আসলে দুজনে একসাথে সালাত আদায় করে নেয়। শান্তিময় দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করে। নামাজ শেষ করে জায়ান জায়নামাজ দুটো গুছিয়ে রাখলো। এরপর আরবিকে নিয়ে বিছানায় আসলো। আরবি প্রশ্ন করলো, কি হলো? এভাবে টেনে আনলেন কেন? এখন আমরা দুজন আবার ঘুমোবো। তোমার আমার কারোরই পর্যাপ্ত ঘুম হয়নি রাতে। আজকে বউ ভাত, পরে শরীর আরো খারাপ লাগবে। দেখি, আসো তো আমার কাছে। বিছানায় আছোয়া হয়ে বসে আরবিকে ডাকলো জায়ান। গতকাল রাতে প্রতিটা দৃশ্য একে একে মনে পড়তেই আরবি লজ্জাপতি গাছে নেয় নুয়ে পড়ল। ইস, কি লজ্জা! কি হলো এসব? আরবিকে লজ্জা পেতে দেখে জায়ান হাসলো। নামাজ শেষ করে জায়ান নামাজ দুটো গুছিয়ে রাখলো। এরপর আরবিকে নিয়ে বিছানায় আসলো। আরবি প্রশ্ন করলো, বিছানায় আছোয়া হয়ে বসে আরবিকে ডাকলো জায়ান। গতকাল রাতের প্রতিটা দৃশ্য একে একে মনে পড়তে আরবি লজ্জাবতী গাছের নেই নুয়ে পড়ল। ইস, কি লজ্জা! কি হলো এসব? আরবিকে লজ্জা পেতে দেখে জায়ান হাসলো। তারপর নিজে এগিয়ে গিয়ে সাবধানে আরবিকে টেনে আনলো। আরবিকে বুকে নিয়ে শুয়ে পড়ল জায়ান। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আরবি, আর ইউ হ্যাভিং এনি প্রবলেমস? ফিলিং আনকমফোর্টেবল? শুড আই কল দ্য ডক্টর? আরবি লজ্জায় যেন মরে যাচ্ছে। জায়ানের বক্ষে মৃদু আঘাত করে বলে, আপনি চুপ করুন, অসভ্য লোক। আমাকে এভাবে লজ্জা দিচ্ছেন কেন? ঘুমান আপনি। জায়ান ভ্রু কুচকে নিল। আশ্চর্য, মেয়েটা ওকে অসভ্য বলল কেন? ও তো সত্যিই চিন্তিত। ও তো ভালো মন্দ জিজ্ঞেস করছিল। এতে লজ্জা পাওয়ার কি আছে? এই মেয়ের এত লজ্জা যে কোথা থেকে আসে? জায়ান বলল, এত এত আদর করলাম, তাও তোমার লজ্জা ভাঙতে পারলাম না। এত লজ্জা কোথায় থেকে পাও? চুপ করুন, নির্লজ্জ লোক। জায়ানের বানে স্তব্ধে হেসে দিল। না, ম্যাডামকে আর রাগানো যাবে না। আপাতত কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া ভালো। যেই ভাবা সেই কাজ। দুজনে দুজনকে আঁকড়ে ধরে তারা গভীর তন্দ্রায় ডুবে গেল। একটু পরেই বৌভাতের অনুষ্ঠান শুরু হবে। পার্লারের মেয়েরা আসবে এটা জায়ান আরবিকে জানাতেই আরবি জায়ানকে বলে ওদের মানা করে দিতে। এসব ভারী মেকওভার ভালো লাগে না আরবির। জায়ানকে বলে
ও আলিফার কাছেই সাজবে। জায়ান কোনো রকম রিমোট করেনি, রাজি হয়ে যায় আরবির কথায়। আলিফাকে ফোন করে এখানে আসার কথা বলে দেয়। আলিফা রাজি হলে জায়ান ইফতিকে পাঠিয়ে দেয় আলিফাকে আনতে। আলিফা এসে এখন আরবিকে সাজাতে ব্যস্ত হলো। ফাউন্ডেশন নিয়ে তা লাগাতে যাবে, তার আগেই আরবির গলা, ঘাড় ও গলার একটু নিচে এসব স্থানে নজর যেতে আলিফা হা করে তাকিয়ে থাকে। আলিফার কোনো নড়চড় না দেখে আরবি বলল, কি হলো তোর? এমন স্ট্যাচু হয়ে গেলি কেন? আলিফা নিজেকে সামলে নিয়ে বলল, ঘাড়, গলা এইসবের দিকে একবারও নজর দিয়েছিস? ভাইয়া তো দেখছি সেই রোমান্টিক, লাভ বাইটে একদম ভরিয়ে ফেলেছে। আলিফা লাগাম ছাড়া কথায় আরবি থতমত খেয়ে যায়। চোখ বড় বড় করে বলে, কি সব বলছিস? আলিফা আরবির মুখটা আয়নার দিকে ধরে বলে, নে দেখে নে কি একটা অবস্থা হয়েছে। এগুলো কি আর কেউ দেখেছে? ইস, লোকটা একদম ডেসপারেট, জায়গাগুলো একদম কালচে হয়ে গিয়েছে। আরবি লজ্জায় কাঁচামাচে হয়ে বসে রইল। আলিফা হু হা করে হেসে দিল আরবির অবস্থা দেখে। হাসতে হাসতেই বলে, ইস, লজ্জা একদম লাল হয়ে যাচ্ছে। তোর ভাগ্য আরো ভালো, ভাইয়া তোকে এত ভালোবাসে আর এতটা রোমান্টিক। না হলে তুই যে গাধি, চুমু কিভাবে খেতে হয় সেটাও তো মনে হয় জানিস না। আরবি ঘুরে তাকালো আলিফার দিকে, চোখ ছোট ছোট করে বলে, তুই মনে হয় রোম্যান্সে পিএইচডি করেছিস। আমাকে যেভাবে কথা শোনাচ্ছিস, নাকি ইফতি ভাইকে একদম চুমুটুমু খেয়ে দফা রফা করে দিয়েছিস? তোর দ্বারা তো সবই সম্ভব। আলিফা হতভম্ব। আরবি যে এমন একটা কথা বলবে তা ভাবতেও পারেনি। শুকনো ঢোক গিলে বলে, ছি, এমন কিছুই হয় না, আমি একদম ইনোসেন্ট। হ্যাঁ, কতটা ইনোসেন্ট তা তো আমি দেখতেই পাচ্ছি। উফ, বেশি কথা বলিস না তো। এখন এখন সাজাতে হবে, না হলে দেরি হয়ে যাবে। এরপর আমার নিজেরও তৈরি তো হতে হবে। আরবি চুলগুলো খোপা করতে করতে বলে, তুই জামা কাপড় আনিস নাই এখানে? আমি তো বলে দিলাম এখানে একেবারে নিয়ে আসতে। ভালো এনেছি তো, এখানেই তৈরি হব। করেছিস। আলিফা এবার আরবিকে সাজাতে লাগলো। কালো রঙের লেহেঙ্গার সাথে হালকা গোল্ডেন মেকওভার দিয়েছে। সিম্পল সাজে ভীষণ অমায়িক লাগছে আরবিকে। সাজানো শেষে আলিফা বলে, সুন্দর লাগছে, তবে পার্লারের মেয়েরা আরো সুন্দরভাবে সাজাতো। না, ওদের সাজ ভালো লাগে না। তুই সুন্দর করে সাজাতে পারিস। এইবার যা, তুই তৈরি হয়ে নে। আমি নূরের রুমে আমার সবকিছু রেখে এসেছি, সেখানেই যাচ্ছি। কেন? এখানে কি হয়েছে? নিউলি ম্যারিড কাপলদের আমি ডিস্টার্ব করতে চাইছি না। বাইরে ভাইয়া অপেক্ষা করছে তার বউয়ের জন্য, যাচ্ছি আমি। আলিফা আরবিকে চোখ টিপে চলে গেল। আলিফা বেরিয়ে যেতে এইবার আরবি ওর হাতের গহনাগুলো পরতে লাগলো। চুড়ি, আংটি এসব পরছে। ঠিক তখনই রুমে প্রবেশ করে জায়ান। আরবি দিকে চোখ যেতে চোখ জোড়া স্থির হয়ে যায় জায়ানের। হৃৎপিণ্ডের গতি হু হু করে বেড়ে যায়। জায়ান বুকের বা পাশটায় হাত রাখলো, ফিস ফিস করে বলে, Why you are so beautiful, my love? I can't resist this terrible drug addiction beauty of yours. জায়ান আস্তে আস্তে এগিয়ে যায় আরবির দিকে। আরবি অনেক আগেই জায়ানের উপস্থিতি টের পেয়েছে, তবুও কিছুই বলছে না। ওর ভীষণ লজ্জা লাগছে। সকালে ঘুম ভাঙার পর থেকেই যেন জায়ানের চোখে চোখ রাখতেই পারছে না। জায়ান এসে একদম দাঁড়ায় আরবির পেছনে। সেভাবেই আরবির পেটে দুহাত রেখে আরবিকে নিজের বাহুবন্ধনে নিয়ে আসে। আরবি মাথা নিচু করে আছে। জায়ান ঠোঁট ছোঁয়ালো আরবির কাঁধে। চোখ বন্ধ করে নেয় আরবি। কেঁপে ওঠে ওর দেহ। জায়ান ঘোর লাগা কণ্ঠে বলে, Your beauty is breathtaking, my love. I can never express in words how much you mean to me. I fall for you more deeply every day. জায়ানের প্রশংসা শুনে আরবি ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল। জায়ান এবার আরবিকে নিজের দিকে ফেরালো। আরবির কপালে চুমু দিয়ে বলে, তুমি কি জানো মেয়ে, আমার ভবিষ্যৎ তুমি, যার স্বপ্নের সৌন্দর্যে আমি বিশ্বাসী। আরবি জায়ানকে দুহাতে জড়িয়ে ধরল। এবার জায়ানের বক্ষে মুখ গুজে বলে, এত প্রশংসা করবেন না তো, আমি অত সুন্দর না। আর এত প্রশংসা শুনলে আমার লজ্জা পায়। জায়ানের রাগ উঠে গেল আরবির কথাটা শুনে। আবারও মেয়েটা নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। জায়ান শক্ত কণ্ঠে বলল, কতবার তোমায় বলবো নিজেকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, আমার সহ্য হয় না। আমাকে রাগিও না আরবি, আমি রেগে গেলে কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে যায়। আমি চাই না আমার দ্বারা সামান্য আঘাতও তুমি পাও। তোমার গায়ে একটুখানি ফুলের টোকা আমার সহ্য হবে না।
আরবি নিজের কাজে নিজেই হতভম্ব। সে জানে জায়ান এসব কথাবার্তা সহ্য করতে পারে না, তারপরেও ভুলে পড়ে ফেলল। আরবি জায়ানের পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা সরি, রাগ করবেন না, আর বলবো না। কি জায়ান আরবিকে এইবার বাহুবন্ধনী থেকে মুক্ত করলো। শীতল গলায় বলে, সরি এক্সপেক্ট করব না, অন্যভাবে আমাকে বানাতে হবে। জায়ান আরবিকে এবার বাহুবন্ধনী থেকে মুক্ত করলো। শীতল গলায় বলে, কিভাবে আপনি বলে দিন না। জায়ানের কথায় আরবি চিন্তায় পড়ে গেল। অনুভাবে কিভাবে মানাবে সে আর লোকটাকে। আরবি ঠোঁট উল্টে বলল। জায়ান এবার ঝুঁকে আসলো, বাঁকা হেসে বলল, আমার ঠোঁটে চুমু খাও, দেখবে আমার রাগ সুর করে কোথাও একটা চলে গিয়েছে। আরবি জায়ানের কথায় লজ্জা পেল। জায়ানের বুকে আলতো হাতে ধাক্কা দিয়ে বলে, ধ্যাৎ, শুধু এসব লুচু চিন্তা ভাবনা মাথায় ঘোরে আপনার। আরবি জায়ানের কাছ থেকে সরে যেতে নিতেই জায়ান আরবির হাত ধরে হ্যাচকা টানে ওকে নিজের কাছে নিয়ে আসে। আরবি হক চুকিয়ে যায়। কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই জায়ান তার অধৈর্যরা আরবির অধরে চেপে ধরে। ঝঙ্কার তুলে যায় আরবির দেহ মন জুড়ে। খামচে ধরে জায়ানের বুকের কাছটা। একসময় চোখ বন্ধ করে স্বামীর ভালোবাসায় হারিয়ে যায়। মাত্রই তৈরি হয়ে নূরের রুম থেকে বের হলো আলিফা। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ওরই দেরি হলো। নূরকেও সাজিয়ে দিয়েছে। তার দেখা দেখি নূরের আরও দুজন কাজিনও সাজলো। ওদের সাজাতে গিয়ে আলিফার দেরি হয়ে গিয়েছে। আলিফা তাড়াহুড়া করে এগিয়ে যাচ্ছে। এমন সময় কেউ একজন একটা কক্ষের দরজা খুলে আলিফাকে টেনে ভেতরে নিয়ে আসলো। চমকে যায় আলিফা, সে সাথে ভীষণ ভয়ও পায়। চোখ বন্ধ করে মৃদু চিৎকার করে ওঠে। ও মা গো! জোরে জোরে শ্বাস নিচ্ছে আলিফা। হঠাৎ সম্মুখে কারো হাসির শব্দ শুনে আস্তে আস্তে চোখ মেলে তাকায়। তাকাতেই দেখে ইফতি ওর দিকে তাকিয়ে হাসছে। তার মানে এই কাণ্ডটা ইফতি করেছে। আলিফা রেগে বোম হয়ে গেল। ইফতিকে একটা ঘুষি দিয়ে বলতে লাগলো, শয়তান লোক, খারাপ লোক, আমি কি ভয়টাই না পেয়েছিলাম আপনি জানেন। আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত আমার। মারছো কেন? আচ্ছা সরি, আর করব না। আলিফা মেরেই যাচ্ছে। একসময় ইফতি আলিফা দুটো হাত চেপে ধরে ওর এক হাতের মাঝে আরেক হাতে আলিফার কোমর আঁকড়ে ধরে বলল, তোমাকে এই পোচকো হাতে আগাতে আমার কিছু হবে না, শুধু নিজের এনার্জি লস করছো। আলিফা ছোটাছুটি করতে করতে বলে, ছাড়ুন তো, আপনার সাথে কোনো কথা বলবো না আমি। ইফতি আলিফাকে আরেকটু শক্ত করে চেপে ধরে। আলিফার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল আলিফা। ইফতির কান দিয়ে আলিফা যেন শ্বাস আটকে গেল। কাপা গলায় বলল, কি করছেন? দেখছো না প্রেম করছি। ইফতি আলিফার ঘাড়ে ঠোঁটের আবেশ দিল। চোখ খিচে বন্ধ করে নিল আলিফা। লোকটার আজ কি হলো, এমন করছে কেন? আলিফা কাপা কণ্ঠে বলে, ফোন কেন করছেন? ছাড়ুন না। ইফতি তাকালো আলিফার দিকে। ইফতির চোখের দিকে তাকালো আলিফা। আজ ইফতির চোখে অন্যরকম এক নেশা দেখতে পাচ্ছে। ইফতি নেশালো কণ্ঠে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে আলিফা, ইউ আর লুকিং গর্জিয়াস। পাগল হয়ে যাচ্ছি আমি। আলিফা তুমি যদি আলিফা তোমায় যদি আমি একটা চুমু খাই, তুমি কি রাগ করবে? আই জাস্ট নট কন্ট্রোল মাই সেলফ। এতটা অস্থির ইফতিকে কোনো দিনও হতে দেখেনি আলিফা। কি বলবে ইফতিকে? ইফতির এই আবদারটাও না করতে পারছে না। লোকটাকে আজ ফিরিয়ে দিতে ইচ্ছে করছে না আলিফার। লোকটাকে ও ভালোবাসে, তার ওই ভালোবাসার ছোঁয়া তো সে সাদরে গ্রহণ করবে। আলিফা শুকনো ঠকিল। জোরে জোরে শ্বাস নিয়ে এগিয়ে এলো ইফতির কাছে। ইফতির গলা দুহাতে জড়িয়ে ধরল, তারপর চোখ বন্ধ করে নিল। আলিফা নীরব সম্মতি পেয়ে ইফতি মুচকে হাসল। আর এক মুহূর্ত দেরি না করে আলিফার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দুজন দুজনার মাঝে মত্ত হয়ে রইল অনেকটা সময়। প্রচণ্ড অস্বস্তি নিয়ে বসে আছে নূর। ওর অস্বস্তির একটাই কারণ, আর তা হলো এখন ওর পাশেই বসে আছে আহাদ, যে নূরের বাগদত্তা। আহাদ নূরের হাতটা মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে। নূর চেয়েও পারছে না বলতে যে আপনি সরে যান, আপনার এই স্পর্শও আমার সহ্য হচ্ছে না। এভাবে ওকে স্পর্শ করবে, ওর যত্ন করবে, তা একজনকে নিয়ে কল্পনা করেছিল নূর, আর সেটা হলো ফাহিম। কিন্তু এই কথাগুলো বলার সাধ্য যে ওর নেই। কিভাবে বা বলবেও এই কথাগুলো? আহাদকে কষ্টও দিতে চাইছে না, আবার নিজেও কষ্ট সহ্য করতে পারছে না। এই মরণ যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না কোনোভাবেই। এদিকে নূরের হাতের অনামিকা আঙ্গুলের আংটিটা নড়াচড়া করতে করতে ধীর স্বরে বলে উঠল,
জায়ান ভাইয়া তো বিয়ে করেই নিল, এবার বাড়িতে বলে আমাদের বিয়েটাও যেন জলদি হয়ে যায় এ বিষয়ে আমি কথা বলবো। অনেক হয়েছে অপেক্ষা। নূরের বুকটা থক করে উঠল। বিষাদ ভরা চোখে তাকালো আহাতের দিকে। কাপা স্বরে বলে উঠল, কিন্তু আমার অনার্স শেষ হওয়ার পরে এই বিষয়ে কথা উঠবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল না? আহাদ মুচকি এসে বলে, তা জানি আমি, কিন্তু আমার সে সহ্য হয় না। আমার বউকে এইবার যত দ্রুত সম্ভব আমার বাড়িতে নিয়ে যাব। পড়াশুনো তো বিয়ের পরেও করা যায়, তাই না? বাট আই এম নট রেডি ইয়েট। আহাদ নূরের হাতটা দু হাতের আজলায় শক্ত করে ধরল। নরম গলায় বলে, বিয়ের জন্যে কেউ তেমন একটা প্রস্তুত থেকে না নূর। আমি জানি তুমি তোমার পরিবারকে ছেড়ে যাবে, তাদের ছাড়া থাকতে পারবে না, এই ভয়েই এই কথা বলছো। তবে এটাই যে নিয়ম নূর, সবাইকে এই কষ্টের সম্মুখীন হতে হয়। তবে আই প্রমিস নূর, আমি তোমাকে কখনো কষ্ট দিব না, সব সময় তোমার পাশে থাকব, তোমার ব্যক্তি স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করব না। ইউ জাস্ট হ্যাভ টু ট্রাস্ট অ্যান্ড লাভ মি। নূর মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরল। আহাদের কথাগুলো কিন্তু খুব সুন্দর আর গোছালো। তারপরেও আহাদের এই গোছানো কথাগুলো নূরের কাছে তিক্ত মনে হচ্ছে। এই কথাগুলো তীব্রভাবে আঘাত করছে ওর বুকের বাপাসটায়। নূরের চোখ ছলছল করে উঠল। শেষে এক ফোঁটা অশ্রুকণা ওর গাল ভিজিয়ে দিয়ে গড়িয়ে পড়ল। আহাদের চক্ষু সেটা এড়ায় না। আহাদ নূরের চোখের পানিটুকু মুছে দিল। গালে আহাদের স্পর্শ পাওয়ায় চমকে তাকায় নূর। আহাদ বিচলিত কণ্ঠে বলে, আহা, এইভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন নূর? বিয়ে করব এটা বলেছি, তার মানে এই না যে এখনই তোমাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছি তোমার পরিবারের কাছ থেকে। এভাবে কেঁদো না মেয়ে, আমার তোমার কান্না সহ্য হয় না। তুমি হাসলেই তোমাকে মায়াবতী লাগে। নূর চুপচাপ আহাদের দিকে তাকিয়ে আছে। আহাদ ভাবছি নূর পরিবার থেকে দূরে চলে যাবে, এই জন্য কাঁদছে। কিন্তু আহাদ তো জানেই না নূর কাঁদছে ওর ভালোবাসা হারানোর ভয়ে, যাকে এতগুলো বছর যাবৎ মনের মণিকোঠায় রাজত্ব করতে দিয়েছিল তাকে সরিয়ে ফেলতে হবে, এই ভয়ে কাঁদছে। নূর কিছুতেই ফাহিমকে ছাড়তে পারবে না, কোনো একটা উপায় খুঁজে বের করতেই হবে। আর যদি কোনো উপায় না পায় তবে নিজেকে শেষ করে দিবে। তবু আহাদকে বিয়ে করবে না, এই মন তো কবেই সে ফাহিমের নামে লিখে দিয়েছে। সেখানে এই দেহে কেন অন্য কারো আধিপত্য করতে দেবে? কোনোদিনও হবে না। নানান রকম এলোমেলো চিন্তা ভাবনা কিলবিল করছে নূরের মাথায়। আহাদ ছেলেটা নূরকে খুব ভালোবাসে, এটা সত্যি। আহাদের চোখে ভালোবাসা দেখতে পায় নিজের জন্য নূর। নূরকে যেন চোখে হারায় ছেলেটা। আহাদ দেখতে শুনতে যেমন সুদর্শন, তেমন তার চলাফেরা আচার আচরণও খুব সুন্দর আর মার্জিত। আহাদের পরিবারও খুব ভালো, কোনো রকম খামতি নেই। তবু কেন নূর আহাদকে ভালোবাসতে পারল না? এত বোঝানোর চেষ্টা করছে মনকে, কিন্তু এই মনটা মানতেই চায় না। সে তার আধিপত্য ফাহিমকে দিয়েছে। ফাহিম ছাড়া ওর জীবনে অন্য কারো অস্তিত্ব সহ্য করতে পারে না নূর। না, এভাবে আর চলবে না, এই সম্পর্কে ইতি টানতে হবে। নূর আহাদকে সরাসরি বিষয়টা জানানোর জন্য মুখ খুলল, কিন্তু আহাদের ওই সরল চোখের চাহনিই নূরকে থামিয়ে দিল। কিভাবে পারবে নূর এই ছেলেটাকে কষ্ট দিতে? কিভাবে? দোষটা তো আহাদের না, দোষটা তো ওর। অন্য একজনের বাগদত্তা হয়েও সে আরেকজনকে ভালোবেসেছে, এটা তো অন্যায়। কিন্তু এই অন্যায় অবিচার কি ভালোবাসা মানে না তো। তাই তো নূর ভালোবেসেছে ফাহিমকে। নূর ভেতরে ভেতরে কুমড়ে মরছে। সে জানে একতরফা ভালোবাসায় কত কষ্ট, কতটা যন্ত্রণা। সে একই যন্ত্রণায় কিভাবে আহাদকে ঠেলে দিতে পারেও, যেখানে ছেলেটার কোনো দোষই নেই। নূরকে এইভাবে অন্য মানুষকে দেখে আহাদ নূরের মুখের সামনে তুলি বাজালো। নূরের ধ্যান ফিরল। আহাদ বলে, কোথায় হারিয়ে গেলে? কিছু না, এমনি। আহাদ গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করল। নূরেতে হক চকিয়ে গেল। চরম অস্বস্তি বোধ হচ্ছে ওর। আহাদ ঠান্ডা গলায় প্রশ্ন করল, নূর, একটা কথা বলবে?
কি? আমি যখনই তোমার কাছে আসি, তোমার পাশে বসি, তোমার দিকে তাকাই, তুমি কেমন যেন করো। মনে হয় আমার সান্নিধ্যে তোমার অস্বস্তি হচ্ছে। নূর, তোমার প্রবলেমটা কোথায়? ইউ ক্যান শেয়ার উইথ মি হোয়াটস রং নূর, জাস্ট টেল মি।